যে যতগুলো আসনেই প্রথম দফায় জিতে গেছে বলে মনে করুক না কেন, সরকার গঠন করতে গেলে তাকে কিন্তু দ্বিতীয় দফা থেকেই নাম্বার তুলতে হবে, সংখ্যা কিন্তু টানতে হবে। দ্বিতীয় দফার লড়াইটা এখনো পর্যন্ত বাকি রয়েছে, কিন্তু মন খারাপ করে লড়াই করার থেকে মন ভালো করে খুশি খুশি লড়াই করা অনেক ভালো ব্যাপার। আর এখন চারপাশে এত খুশি দেখতে পাওয়া যাচ্ছে, সবাই এত ভালো মনে রয়েছে যে দেখেও কিন্তু ব্যাপারটা ভালো লাগছে। দেখুন, বিষয়টা হচ্ছে সবাই খুশি বলতে যেটা আমরা বোঝাতে চাইছি, এই মুহূর্তে প্রথমবার দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল দুজনেই খুশি। সংসদীয় রাজনীতিতে সব থেকে এগিয়ে থাকা যে রাজনৈতিক দল দুটো, তাদের কথাই বলছি, শাসক দল প্রধান বিরোধী দল, দুজনেই খুশি। একদিকে অমিত শাহ, তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে দেখুন, প্রথম দফায় যে 152টা আসনে ভোট হয়েছে তার মধ্যে 110-এর বেশি আসনে কিন্তু বিজেপি জিতছে। ব্যাস, আমরা কিন্তু এটা দেখে ফেলেছি, এটা আমরা বুঝে গেছি, আমাদের ক্যালকুলেশন মিলে যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী, তিনি যদিও একটু এগিয়ে গেছেন, অমিত শাহ থেকেও এক কাঠি ওপরে উঠে গেছেন, এবং তিনি বলছেন 152টার মধ্যে 125টার কমে বিজেপি পাবেই না। 125টা অন্তত বিজেপি তো পেয়ে যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের সরকার অলরেডি চলে গেছে। আবার উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আবার তার নিজের ক্যালকুলেশন, নিজের সমীকরণ সামনে রেখেছেন, এবং তিনি বলছেন আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আপনারা একদম মিলিয়ে নিন, প্রথম দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অলরেডি সেঞ্চুরি হয়ে গেছে। আমাদের এই ক্যালকুলেশন মিলে যাচ্ছে, একদম 100টা আসন তৃণমূল কংগ্রেস অলরেডি পেয়ে গেছে। এবং লর্ড কুণাল ঘোষের উবাচ, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস প্রথম দফার 152টা আসনের মধ্যে 132 থেকে 135টা আসনে জিতছে। এই হচ্ছে দুই দলের বক্তব্য। মোটামুটি সবাই নিজেদের মতো করে তাদের ক্যালকুলেশনে বলছেন যে তারাই বেশি করে আসন পাচ্ছেন। কিন্তু যেই যতগুলো আসনে জিতুন না কেন প্রথম দফার, সবাই কিন্তু সৎভাবেই জিতেছেন, এই কথাটা আমরা বলতে পারি। আর এই কথাটা আমরা কি করে বলতে পারি? কারণ নির্বাচন কমিশন আমাদের সেই কথা বলছে। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে 44,376টা বুথে কিন্তু প্রথম দফায় ভোট হয়েছে। এর মধ্যে একটা বুথেও পুনর্নির্বাচন হচ্ছে না, নির্বাচন কমিশন সে কথা জানিয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নির্বাচন কমিশন এবার বলে দিয়েছিল যে একটুও যদি বেচাল কোথাও দেখি, কোথাও যদি কোনো রকম একটুও গন্ডগোল হয়, তাহলেই কিন্তু সেই বুথের ভোট ক্যান্সেল হয়ে যাবে এবং সেখানে রিপোল হবে, অর্থাৎ পুনর্নির্বাচন হবে। সেরকমটা কোনো বুথেই হচ্ছে না, নির্বাচন কমিশন সেটা জানিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথম দফায় যে যতগুলো আসনেই জিতুক না কেন, তারা সৎভাবেই জিতছে, এটা বলা যেতে পারে। এইবার দ্বিতীয় দফার যে নির্বাচন রয়েছে, আপনারা জানেন 29শে এপ্রিল বুধবার সেই ভোট রয়েছে। 142টা আসনে কিন্তু ভোট বাকি রয়েছে। এবার এই আসনে, এই যে 142টা আসনে ভোট বাকি রয়েছে, এই লড়াইয়ের কথা যদি আপনি বলেন, তাহলে এখান থেকে কিন্তু কয়েকটা বিষয় সামনে উঠে আসে। প্রথম বিষয় হচ্ছে, দ্বিতীয় দফায় যে আসনগুলোতে ভোট রয়েছে এগুলোকে টলানো অসম্ভব, এমনটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন। অর্থাৎ কিনা এগুলো তৃণমূলের গড় হিসেবে পরিচিত, এবং এখানে তৃণমূল কংগ্রেসকে টলানো প্রায় অসম্ভব, এমনটাই বলা হয়ে থাকে। অর্থাৎ কিনা এটাকে ঘুরিয়ে বলতে গেলে বিষয়টা দাঁড়ায়, এবার পশ্চিমবঙ্গে সত্যিই পরিবর্তনের হাওয়া উঠেছে কিনা, পরিবর্তনের হাওয়া ঘুরেছে কিনা, সেটা কিন্তু এই দ্বিতীয় দফায় যে আসনগুলোয় ভোট রয়েছে সেই ভোটটা দেখে কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে যে এখানে যদি একটা ঘুরে যায় তাহলে সবকটাই পরপর ঘুরে যাবে, যেটাকে বলা হয় ওভারওয়েলমিং সুইপ, একেবারে সব একসঙ্গে ধরে চলে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এবারের নির্বাচনে বামেরা খাতা খুলবে কিনা, বামেদের ভোট বাড়বে কিনা, সেই নিয়ে অনেকেই অনেক রকম চর্চা সামনে রাখছেন। কিছুটা ইঙ্গিত প্রথম দফায় পাওয়া গেছে, দ্বিতীয় দফা থেকে আরও বিষয়টা স্পষ্ট হয়ে সামনে উঠে আসবে। যদিও সেরকম কোনো ইঙ্গিত এই মুহূর্তে খুব সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও বলা যেতে পারে যে বামেদের ভোট যদি বাড়ে, তারা যদি খাতা খুলতে পারে, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে তাদের ভোটটা কিন্তু যেখানে গেছিল সেখান থেকেই ফিরে আসবে। যেটা এর আগেও বলা হয়েছে, বামের ভোট রামে গেছিল, অর্থাৎ বিজেপির কাছে চলে গিয়েছিল, সেখান থেকেই তাহলে কিন্তু তারা আবার তাদের ভোটটা ফিরিয়ে আনতে পারবে। অর্থাৎ কিনা রামের ভোট বামে ফিরবে। যদিও সেটা খাতায় কলমে যদি হয়, বাস্তবে যদি হয়, তখন সেটা নিয়ে আলাদা করে চর্চা করা যাবে, তার আগে এটা নিয়ে চর্চা করে খুব একটা কোনো লাভ নেই। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে, দেখুন এই যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দাপট বা শক্তি, সেটা কিন্তু বেশিরভাগটাই, মানে 90% বেশি নির্ভর করছে এই দ্বিতীয় দফায় যে আসনগুলোতে ভোট হয় সেই আসনগুলোর ওপর। এই 142টা আসনের ওপর কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্তি নির্ভরশীল। এবার 2024-এর লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখেছিলাম, পুরসভা এলাকা বা শহুরে এলাকায় কিন্তু বিজেপির ভোট বেড়েছিল। সেই লোকসভাগুলো বিজেপি জিততে না পারলেও সেই লোকসভার অন্তর্গত শহুরে
শহুরে এলাকাগুলোতে দেখতে পাওয়া গিয়েছিল যে বিজেপি ফলাফল ভালো করেছে, তাদের ভোটটা বেড়েছে, অর্থাৎ কিনা শহুরে এলাকার মানুষজন বিজেপির দিকে ঝুঁকে পড়েছেন, এটা দেখা গিয়েছিল। এবারে যেহেতু বিধানসভার ক্ষেত্রে পরিসরটা লোকসভার থেকে ছোট, সেখানে দাঁড়িয়ে এই আরবান ভোট ব্যাংক বা শহুরে ভোট ব্যাংক এটা বিজেপির দিকে ঝুঁকে থাকবে কিনা বা এর কোনো প্রভাব ফলাফলে দেখা যাবে কিনা সেটা কিন্তু বোঝা যাবে এই দ্বিতীয় দফার নির্বাচনের পর। তার থেকেও বড় কথা, এই মুহূর্তে ইনফ্যাক্ট মানুষজন রীতিমতো কিন্তু তাকিয়ে রয়েছেন শহুরে এলাকার লোকজন, আরবান ভোটার, তারা কিভাবে ভোট দেন, কাদের বেশি ভোট দেন সেটা দেখার জন্য। চতুর্থ বিষয়, আমরা যে ভোট করানোর ক্যাপাসিটির কথা বলে থাকি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার বলা হয় যে এখানে ভোট হয় না, ভোট করানো হয়। এই ভোট করানোর প্রবণতা বা টেন্ডেন্সি, এটা কিন্তু এই দ্বিতীয় দফার যে আসনগুলোয় ভোট রয়েছে সেখানেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, এবারেও সেটাই যাবে। কাজেই নির্বাচন কমিশন প্রথম দফায় যেভাবে ভোট করাতে পেরেছে, দ্বিতীয় দফার আসনগুলোতেও সেভাবেই করাতে পারবে কিনা, প্রথম দফায় যতটা শান্তি নির্বাচন কমিশন এনশিওর করতে পেরেছে, দ্বিতীয় দফায় ততটা শান্তি নিশ্চিত করতে পারবে কিনা, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারাও দেখেছেন দ্বিতীয় দফা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন আরো অনেক বেশি তৎপরতার উদাহরণ সামনে রাখতে শুরু করে দিয়েছে। পঞ্চম বিষয়টা হচ্ছে, বিজেপি অবশ্যই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের ফলাফল নিয়ে খুবই আশাবাদী এবং তাদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করছে, আত্মবিশ্বাস তাদের মধ্যে রয়েছে। কিন্তু তারপরেও দ্বিতীয় দফার যে আসনে নির্বাচন রয়েছে সেখান থেকে অন্তত 50টা আসন কিন্তু বিজেপিকে তুলতে হবে, অন্তত 50টা আসনের হিসেব বিজেপিকে টানতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জায়গাটা কিন্তু বিজেপি ভাবতে পারবে না। দেখুন, খুব ইন্টারেস্টিংলি এবারে ভোটটা রাখাই হয়েছিল সেভাবে যে প্রথম দফায় যে আসনগুলোয় ভোট হয়েছে সেগুলো ট্র্যাডিশনালি বিজেপির দিকে ঝুঁকে থাকা আসন, যেগুলোতে এর আগে বিজেপি ভালো ফলাফল করেছে বেশিরভাগ আসনেই। এবং দ্বিতীয় দফায় সেই সমস্ত জায়গায় নির্বাচন হবে যেখানে বিজেপি এর আগে বারবার ধাক্কা খেয়েছে, যেগুলো তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। তো প্রথম দফায় যেহেতু তাদের দিকে ঝুঁকে থাকা আসনগুলোয় ভোট হয়েছে, সেখান থেকে বিজেপির অলরেডি একটা মোমেন্টাম থাকার কথা এবং বিজেপির তরফ থেকে সেটাই কিন্তু প্রজেক্ট করা হচ্ছে যে দেখো, প্রথম দফায় আমরা অলরেডি ভালো ফলাফল করেছি, ভালো আমাদের স্ট্রং হোল্ড, আমাদের শক্তি যেখানে বেশি রয়েছে সেসব জায়গায় ভোট হয়েছে, ভালো আমরা নাম্বার এখান থেকে বের করতে পারবো। এবার যেটুকু বাকি আছে দ্বিতীয় দফা থেকে আমাদের টেনে নিতে হবে, আমরা একটা ভালো জায়গায় রয়েছি, শক্তিশালী জায়গায় রয়েছি। এবার দ্বিতীয় দফায় আরেকটু চাপ আমাদের দিতে হবে, তাহলেই কিন্তু আমরা নির্বাচনটা বের করে নিতে পারবো। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার কিন্তু দ্বিতীয় দফায় যে আসনগুলোয় নির্বাচন হচ্ছে সেখানে নিজেদের জেতা আসন রক্ষা করার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের শক্তি ভালো জায়গায় রয়েছে, তাদের দাপট আছে, ভোট করানোর ক্যাপাসিটি রয়েছে, বুথ ম্যানেজমেন্ট ভালো। কিন্তু এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় শত্রু গোষ্ঠী কোন্দল, গোষ্ঠী দ্বন্দ্ব, দুটো লবির মধ্যে ঝামেলা। এবং এই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে জিততে জিততে তৃণমূলের মধ্যে একটা চোরা কনফিডেন্স, একটা চোরা আত্মবিশ্বাস অবশ্যই কাজ করছে। কিন্তু এই গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্বের কোনো সমাধান তৃণমূল বের করতে পেরেছে কিনা এবারের ভোটে, সেটাও কিন্তু এই দ্বিতীয় দফার আসনের ভোটগুলো হওয়ার পর আপনি বুঝতে পারবেন। এই সব আসনগুলোতে আর একটা মজার বিড়ম্বনাও রয়েছে, আর সেটা হচ্ছে এই আসনগুলোতেও যদি দেখা যায় যে প্রচুর মানুষ ভোট দিতে বেরিয়ে পড়েছেন, তাহলে কিন্তু তৃণমূলের জন্য সেটা একটা প্যালপিটেশন বাড়ানোর কাজ করতে পারে, একটা চিন্তার বিষয় হতে পারে। এমনিতেই আমরা এবারে দেখেছি এসআইআর এর কারণে যেহেতু প্রচুর মানুষের নাম বাদ পড়েছে, তারপরে প্রচুর মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে এবার যদি ভোট দিতে না পারি তাহলে কিন্তু আমাদের নামটা ভোটার তালিকায় থাকবে না। সেখান থেকেও প্রচুর পরিমাণে মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন। আপনারা জানেন যে প্রথম দফায় প্রায় 92% ভোট পড়েছে, 92% ভোটাররা বেরিয়েছেন এবং ভোট দিয়েছেন। সেটাই যদি দ্বিতীয় দফাতে দেখা যায় তাহলে কিন্তু সেটা তৃণমূলের জন্য একটু চিন্তার হতে পারে। এটাই মজার বিড়ম্বনা বলছি, যে একদিকে মানুষজন ভয় পাচ্ছেন আমরা যদি বেরিয়ে গিয়ে ভোট না দিই তাহলে আমাদের নামটা হয়তো তালিকা থেকে কেটে দেবে, অন্যদিকে যারা এই সমস্ত আসনগুলোয় প্রত্যেকবার ভোট করায় তাদের মাথাতেও একটা চিন্তার ভাঁজ পড়ছে যে আমরাই তো ভোট করাই, অনেক এলাকায় আমরা ভোট করানো থেকে বিরত রাখি, বাদ রাখি, সেসব জায়গার লোকজনকে হয়তো ভোট দিতে বেরোতে দেওয়া হয় না। কিংবা অনেক জায়গা আমরা জানি যে যেখানে ঝামেলাঝাটি হচ্ছে দেখলেই মানুষজন আর বেরোবে না ভয়, কিন্তু তারা এবার ভোটার তালিকায় নাম রাখার জন্য যদি সবাই মিলে বেরিয়ে পড়েন এবং ভোট দেন তাহলে তারা কাকে ভোট দেবেন, এইটা কিন্তু তৃণমূলের কাছে একটা চিন্তার বিষয় হতে পারে। কারণ প্রত্যেকবার তারা ক্যালকুলেশনটা এই ভোটগুলোকে বাদ রেখেই করেছেন। এবার যদি তারা বেরিয়ে এসে ভোট দেন তাহলে তারা ভোটটা কাকে দেবেন, এইটা তাদের জন্য একটা চিন্তার ব্যাপার হতে পারে।
এখানে অবশ্যই আলাদা করে আমি একটা জায়গার কথা বলবো, উল্লেখ করব আজকে, আর সেটা হচ্ছে পানিহাটি। পানিহাটিতে আপনারা জানেন অভয় আর মা রত্না দেবনাথ তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, বিজেপির প্রার্থী হয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং পানিহাটিতে 29শে এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং বামেদের প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন কলতান দাশগুপ্ত। দেখুন, এখানকার নির্বাচনে কে জিতবেন কে হারবেন সেই কথায় আমি একেবারেই যাব না, সে কথা আমি বলবোও না। আমি কোনোদিন এরকম কোনো কথা সামনে রাখিনি, নীতিগত কারণে কে জিতবে কে হারবে এরকম কোনো কথা আমি কোনোদিন বলিনি, আজও বলছি না। তবে একটা কথা হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন নির্বাচন হয় সেখানকার ভোট কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে। একটা রাজনৈতিক দলের সেখানে বুথে শক্তি কেমন রয়েছে, বুথ ম্যানেজমেন্ট কীরকম রয়েছে, কোন কোন এলিমেন্ট সেই এলাকায় কাজ করে, স্থানীয় কোন কোন ইস্যুর ওপরে মানুষজন ভোট দিচ্ছেন। একটা নির্বাচনের জয় বা পরাজয় যখন হয় সেটা কিন্তু একটা ফ্যাক্টরের ওপর নির্ভর কখনোই করে না, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। দেখুন, সত্যিটাকে কেউ অস্বীকার করতে পারে না, সত্যি অস্বীকার করার ক্ষমতা কারুর নেই, কিন্তু রাজনীতিতে অনেক সময় অনেকেই কিন্তু সত্যিটাকে বিকৃত করেন। আপনার যাকে পছন্দ, আপনার যাকে মনে হয় যে তিনি জিতলে আপনার ভালো হবে, আপনি অবশ্যই তাকে ভোট দেবেন। আপনার আদর্শ, আপনার মত, সেদিকে আপনি অবশ্যই ভোট দেবেন, সেই মতদান আপনি করবেন। কিন্তু দুটো কথা মনে রাখবেন, এক হচ্ছে রাজনীতি সবসময় সত্যের ধার ধারে না, আর দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতি সত্যের ধার ধারে না বলেই সেই সত্যিটা কিন্তু কখনো মিথ্যে হয়ে যায় না। এবার অনেকেই এই প্রশ্নটা করছেন বা এই আলোচনা করছেন যে এবার যদি পশ্চিমবঙ্গের ভোটে দেখা যায় হাং পার্লামেন্ট হয়েছে তাহলে কি হবে, অর্থাৎ কিনা কোনো রাজনৈতিক দলই 148-এ পৌঁছাতে পারেনি, সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এমনটা যদি দেখা যায় তখন কি হবে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এর উত্তর দুভাগে হয়। প্রথম ভাগ হচ্ছে পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচনের দিকে যদি আপনি তাকান, খুব একটা আপনি এই হাং পার্লামেন্ট বিষয়টা কোনো নির্বাচনেই দেখতে পাবেন না। শতকরা 90% বেশি পশ্চিমবঙ্গে যে কোনো ভোট, ছোট থেকে বড় যে কোনো ভোটে মানুষ যখন মত দান করেন তখন খুব ক্লিয়ার ভার্ডিক্ট দিতে পছন্দ করেন। পশ্চিমবঙ্গের ভোটে মানুষজন একদম সুস্পষ্ট মতামত দেন, একদম সুস্পষ্ট মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তারা দিয়ে থাকেন। তো এই জায়গাটা খুব একটা পশ্চিমবঙ্গে আসে না, কিন্তু তাও যদি এটা কনসিডার করা হয় যে হবে, সেটাই হচ্ছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে যদি ধরে নিই যে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, কেউ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে পারছে না, তাহলে পশ্চিমবঙ্গে অবশ্যই করে সেই কেনা বেচার একটা পরিস্থিতি সামনে উঠে আসবে, সেটা নিয়ে কারুর কোনো দ্বিমত নেই। এবং এই কেনা বেচার জায়গা যদি পশ্চিমবঙ্গে তৈরি হয় তাহলে একটা আঞ্চলিক দলের তুলনায় একটা জাতীয় দলের পকেট কেনা বেচার ক্ষেত্রে অনেক বেশি ভারী, সেটাও আবার আলাদা করে বলার কোনো দরকার নেই, সে বিষয়েও কারুর দ্বিমত নেই। তবে আবারও এই বিষয়টাও হচ্ছে সেই রকম, যদি হয় খাতায় কলমে যদি দেখতে পাওয়া যায় তখন এটা নিয়ে চর্চা হবে। সাধারণত পশ্চিমবঙ্গে এরকমটা হয় না, হাং পার্লামেন্ট হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।